স্ক্রিন দেখতে পারো? জি স্যার। চেঞ্জ হয়? জি স্যার। চেঞ্জ হচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। চেঞ্জ হচ্ছে? চেঞ্জ তো হচ্ছে না। বেসিক এর কি চেঞ্জ হয় কিছু? এই স্যার চেঞ্জ হয়। এবার হচ্ছে স্যার। হ্যাঁ হচ্ছে স্যার। চেঞ্জ হচ্ছে? জি স্যার। আচ্ছা জি স্যার। গতকালকে আমরা এখানে পড়েছিলাম, এগুলো পড়েছিলাম। আজকে আমাদের মাইক্রোস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন হাইপো ইউটেক্টয়েড স্টিল। তোমাদের জানা আছে হাইপো ইউটেক্টয়েড স্টিল কারে বলে? স্যার ইউটেক্টয়েডের চেয়ে কার্বন একটু কম থাকবে। হ্যাঁ স্যার ইউটেক্টয়েডের চেয়ে একটু কম থাকবে কার্বন। হ্যাঁ, ইউটেক্টয়েডের চেয়ে কম থাকবে, যে কোনো লেভেল হইতে পারে। ইউটেক্টয়েডের চেয়ে এখান থেকে শুরু করে বামে যে কোনো জায়গায় হইতে পারে। এটা হচ্ছে হাইপো, আর এই শূন্য এই পয়েন্টের ডাইনে যে কোনো জায়গায় যদি থাকে সেটা হচ্ছে হাইপার। বুঝতে পেরেছ? জি স্যার। এখন আমরা একটা হাইপো নিয়ে, হাইপো স্টিল নিয়ে অস্টেনাইট বানাইলাম, সিঙ্গেল ফেজে নিয়ে গেছি, নিয়ে গিয়ে এই সি পয়েন্টে দাঁড়িয়ে আছি। তাহলে কি ফেজ হবে? সি অস্টেনাইটই থাকবে। অস্টেনাইট হবে। এখন এই যে আপার ক্রিটিক্যাল টেম্পারেচার, এই আপার ক্রিটিক্যাল টেম্পারেচারটা যদি উপরেও দাঁড়িয়ে থাকি, জাস্ট এখানে যদি দাঁড়িয়ে থাকি, তারপরও পুরাটাই অস্টেনাইটই থাকবে। এখন আমি যদি আস্তে আস্তে এই আপার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইনটা ক্রস করে নিচেই নামি, মনে করো আমি ডি পয়েন্টে এসে দাঁড়াইলাম, তাহলে কি হবে? ফেরাইট তৈরি। কেন ফেরাইট আসবে? স্যার কারণ কার্বনের পরিমাণ কম আছে। হ্যাঁ, তা হলো, তাতে অসুবিধা কি? স্যার কারণ সিমেন্টাইট হওয়ার জন্য যথেষ্ট কার্বন পাবে না। হ্যাঁ, সিমেন্টাইট হওয়ার জন্য যথেষ্ট কার্বন পাবে না। তাতে সমস্যা কোথায়? হ্যাঁ, কে বলবে? তার অস্টেনাইট প্লাস ফেরাইট হবে। হ্যাঁ, অস্টেনাইট প্লাস ফেরাইট। সেটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে যে এখানে ফেরাইটটা কেন আসবে। কার্বন সলিউবিলিটি কমে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিছু কার্বন অস্টেনাইট থেকে বের হয়ে যাচ্ছে। তুমি তো আর উল্টা বলে ফেললা।
তুমি তো উল্টা বলেছ। অস্টেনাইটের কার্বনটা বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ ফেরাইটের সলিউবিলিটিটা কম, কার্বন সে বেশি রাখতে পারে না, তাই অস্টেনাইট। তোমরা আসলে টু দি পয়েন্টে যাইতে পারছো না। আমি বলি, সামনে একটা স্পিড ব্রেকার আছে, তুমি 100 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছ, সামনে একটা স্পিড ব্রেকার আছে, কি করবা? স্লো করবো স্যার। স্লো কমাবা। সেটা কি স্পিড ব্রেকারের কাছে এসে ধম করে লাগাই দিয়ে কমাবা, না আগে থেকে প্রিপারেশন নিবা? স্যার আগে থেকে স্যার। আগে থেকে প্রিপারেশন নিবা। জাস্ট ওইটার সাথে কম্পেয়ার করো। সামনে তোমার একটা ক্রিটিক্যাল লাইন আছে, যত হরিজন্টাল লাইন থাকে ফেজ ডায়াগ্রামে, সেই হরিজন্টাল লাইনগুলো হচ্ছে ক্রিটিক্যাল লাইন, আইসোথার্মাল ক্রিটিক্যাল লাইন। এই আইসোথার্মাল ক্রিটিক্যাল লাইন আমরা সামনে যেটা দেখছি সেইটা এমন একটা ক্রিটিক্যাল লাইন, যে ক্রিটিক্যাল লাইনটাই শুধুমাত্র ইউটেকটয়েড রিঅ্যাকশনকে সাপোর্ট করে, ইউটেকটয়েড রিঅ্যাকশনকে ঘটায়। তার মানে ইউটেকটয়েড রিঅ্যাকশনের জন্য আমার প্রিপারেশন নিতে হবে। এই স্পিড ব্রেকারটা এমন একটা স্পিড ব্রেকার, যে স্পিড ব্রেকারের উপরে ইউটেকটয়েড রিঅ্যাকশন ঘটে। ফলে ইউটেকটয়েড রিঅ্যাকশন ঘটানোর জন্য আমার যা প্রস্তুতি প্রয়োজন, মেটেরিয়ালস তার নিজে থেকে সেই প্রস্তুতি আগে থেকেই নেওয়া শুরু করে দিবে। তাহলে আমার কার্বন পার্সেন্টেজ আছে, মনে করো কত আছে এখানে কার্বন পার্সেন্টেজ? 0.4, 0.3% আছে, তার চেয়েও কম হবে মনে হয়। 0.3 ধরো, 0.3% কার্বন আছে। তাহলে ইউটেকটয়েড রিঅ্যাকশন কোন টেম্পারেচারে হয়? 723। হ্যাঁ 723। কত কার্বনে হয়? 0.8। রাইট, তাহলে আমার 0.8 পেতে হবে। 0.8 যদি পাইতে হয় আমার, তাহলে এমন একটা ফেজকে আমি বের করে দিব, এমন কাউকে বের করে দিব যে কম কার্বন নিয়ে যাবে। এভারেজ যে কার্বন আছে সেই কার্বনের যদি সমপরিমাণ কার্বন নিয়ে যায়, তাহলে সবসময় এভারেজ কার্বন কি থাকবে? সমান থাকবে। সমান থাকবে, একই থেকে যাবে। কিন্তু আমার দরকার ইউটেকটয়েড কার্বন, সেটা কত? 0.8, আমার আছে 0.3। ফলে এমন কাউকে বের করে দিতে হবে যে চলে যাবে খুশি হয়ে, কিন্তু কার্বন বেশি নিবে না। একমাত্র ফেজ এখানে, সেটা হচ্ছে ফেরাইট। ফেরাইট এই ঘটনাটা আয়রন কার্বন ডায়াগ্রামে যে অ্যাভেলেবল ফেজ আছে, সেই ফেজের ভিতরে ফেরাইট একমাত্র উপযুক্ত ক্যান্ডিডেট যে বেরিয়ে যাবে খুশি হয়ে উইথ মিনিমাম অ্যামাউন্ট অফ কার্বন। তাহলে প্রতিনিয়ত যত ফেরাইট বেরিয়ে যাবে তত এভারেজ কার্বন কি হবে? এখন বাড়বে। এভারেজ কার্বন পার্সেন্টেজ বেড়ে যাবে, কারণ আমার কার্বন আছে 0.3, যে কার্বন পার্সেন্টেজ ফেরাইট নিয়ে যাবে সেটা 0.025 এর চেয়েও কম। এরপরে আমি যদি ই পয়েন্টে এসে দাঁড়াই, ই পয়েন্টে এসে দাঁড়াইলাম, সেই ই পয়েন্টে যখন আসলাম তখন আরো ফেরাইট কি হবে? আরো ফেরাইট বেরিয়ে যাবে। ফলে ফেরাইটের পরিমাণ, এই মাইক্রোস্ট্রাকচারে ফেরাইট পরিমাণ বেড়ে যাবে, অস্টেনাইটের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। এমন একটা সময় আসবে জাস্ট এই লাইনের উপরে, এই লাইনের উপরে এই বামের এইটুকু থাকবে। তোমরা ফেজ ডায়াগ্রাম পড়েছো, ফেজ ডায়াগ্রামে টাই লাইন কিভাবে ড্র করতে হয়, লিভার রুল অনুযায়ী কিভাবে ফেজ প্রপোর্শন মাপতে হয়, তোমরা এগুলো সব পড়েছো আর কি, পড়ার কথা। সেই ফেজ রুল অনুযায়ী এতটুকু থাকবে অস্টেনাইট, আর ডান দিকের এই এতটুকু থাকবে ফেরাইট। এই ফেরাইট বেরিয়ে চলে যাবে, ফেরাইট বেরিয়ে চলে গেল, থাকবে হচ্ছে অস্টেনাইট। অস্টেনাইট থাকবে। সেই অস্টেনাইট কি করবে? সেই অস্টেনাইটের ভিতরে এখন কার্বন
এই লাইনের উপরে যখন আসবে কার্বন পার্সেন্টেজ হয়ে যাবে কত? 0.8 আর ফেরাইটের কার্বন কত হবে? 0.025 0.025। যেই এই লাইনের উপর এসে দাঁড়িয়ে আছে তখন আমরা একটা টু ফেজ স্ট্রাকচার ইউনিফর্ম কার্বন পার্সেন্টেজ ইন অস্টেনাইট 0.8 এবং ফেরাইটের ভিতরে 0.025 পেয়ে গেছে। এই লাইনটা যেই না ক্রস করব তখন কি হবে? এই 0.8% কার্বনওয়ালা অস্টেনাইট ইউটেকটয়েড রিঅ্যাকশনের মাধ্যমে দুইটা সলিড তৈরি করবে। সেই দুইটা সলিড অল্টারনেট লেয়ার অফ ফেরাইট এন্ড সিমেন্টাইট। এই ফেরাইট যেটা তৈরি হলো, এই ফেরাইটটার নাম হচ্ছে ইউটেকটয়েড ফেরাইট, কারণ ইউটেকটয়েড রিঅ্যাকশনের মাধ্যমে এই ফেরাইটটা তৈরি হয়েছে। এর আগে যে ফেরাইটটা তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে প্রো ইউটেকটয়েড ফেরাইট। তাহলে এই জায়গায় যে ফেরাইটটা আমরা দেখছি, এই যে ফেরাইট, এটার নাম কি? প্রো ইউটেকটয়েড ফেরাইট। আর এই গামা ভেঙে যখন ফেরাইট আর সিমেন্টাইট হবে, সেই ফেরাইটটার নাম হবে এই যে ফেরাইট। এই যে অল্টারনেট লেয়ার দেখতেছো, প্যারালাল দেখা যাচ্ছে, এই যে প্যারালাল দেখা যাচ্ছে, এই প্যারালাল এই ফেরাইটটার নাম হচ্ছে ইউটেকটয়েড ফেরাইট। এরপরে আমি এখন এই এফ থেকে টেনে চলে আসলাম এই এখানে, নিচেই চলে এসেছে। এখন কি হবে? কি আমার মাইক্রোস্ট্রাকচারে থাকবে? ফাইনাল মাইক্রোস্ট্রাকচারে কি থাকবে? ফেরাইট একটু কমে যাবে, ফেরাইট আর ফেরাইট কমে যাবে, আর স্যার ইয়ে থাকবে, পারলাইট থাকবে, পারলাইট থাকবে। যে ফেরাইট আমি দেখব সেই ফেরাইটের নাম কি? প্রো ইউটেকটয়েড ফেরাইট। রাইট। তাহলে আমরা মাইক্রোস্ট্রাকচার এমন পাবো, এই দেখো, এই যে ফেরাইট, গোল গোল ফেরাইট, ইকুইঅ্যাক্স ফেরাইট, এটাই হচ্ছে পুরো ইউটেকটয়েড ফেরাইট। চেহারা একটু ডিফারেন্ট। আর পারলাইটের ভিতরে অল্টারনেট লেয়ারের এই যে সাদা লেয়ার আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই ফেরাইটটার নাম হচ্ছে ইউটেকটয়েড ফেরাইট। ঠিক তো? জি স্যার। বলো, কে বুঝো নাই? এমন কেউ আছো বুঝো নাই? নাই। এখন আমি আরেকটা নিয়ে শুরু করলাম, হাইপার নিয়ে শুরু করেছি। হাইপার মানে কি? কার্বন পার্সেন্টেজ কি? ইউটেকটয়েডের চাইতে বেশি স্যার। বেশি। তাহলে আমি এখানে আছি, জিতে আছি। জিতে থাকলে আমার কি আছে? অস্টেনাইট আছে। এখন জি থেকে যদি আমি আস্তে আস্তে নেমে চলে আসি, এইটা হচ্ছে আপার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইন। এই আপার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইনের নিচেই যদি বা জাস্ট উপরে আছি, এখানে আছি, তাহলে কি হবে? একটা ফেজ বেরিয়ে যাওয়ার সুযোগ আছে এখানে? স্যার আপার ক্রিটিক্যালের উপরে তো নাই স্যার। হ্যাঁ, আমি আপার ক্রিটিক্যালের উপরে আছি, কোনো ফেজ বেরিয়ে যাওয়ার সুযোগ আছে? নাই। নিচেই আসলাম, সামান্য নিচেই, এই যে এসে দাঁড়াইলাম, কে বেরিয়ে যাবে? সিমেন্টাইট। কেন? স্যার কার্বন পার্সেন্টেজ কম দরকার, কাজেই স্যার আমার ইউটেকটয়েড রিঅ্যাকশনের জন্য এখন যে কার্বন আমার আছে, এই কার্বন আসলে সুইটেবল না ওই রিঅ্যাকশনটার জন্য। ফলে আমাকে এমন কাউকে বের করে দিতে হবে যে কিনা বেরিয়ে যাবে, আমার অতিরিক্ত কার্বনকে নিয়ে যাবে। সেই কার্বন সিমেন্টাইট, কারণ সিমেন্টাইট, এই সেই ফেজটা হচ্ছে সিমেন্টাইট, কারণ সিমেন্টাইটের ভিতরে কার্বন পার্সেন্টেজ
6.67%। ঠিক আছে, সামান্য একটু সিমেন্টাইট বেরিয়ে গেলেই হিউজ পরিমাণ কার্বন বেরিয়ে যাবে। তো এইভাবে আমি যদি এখানে এসে দাঁড়াই আরো বেরিয়ে যাবে। এরপরে যখন এই লাইনের উপরে দাঁড়াবো তখন আমার সিমেন্টাইট যতটুকু বেরিয়ে যাওয়ার দরকার 0.8% কার্বন অস্টেনাইটের ভিতরে থাকার জন্য পুরোটাই বেরিয়ে যাবে। ঠিক কিনা? ঠিক তো? জি স্যার, ঠিক। পুরোটাই বেরিয়ে গেল। তাহলে এখন কি হলো, এই আইসোথার্মাল লাইনের নিচেই যদি আমি চলে আসি শুরু হয়ে যাবে ইউটেকটয়েড রিঅ্যাকশন এবং সেখান থেকে আগের মতোই সিমেন্টাইট অ্যান্ড অল্টারনেট লেয়ার অফ ফেরাইট তৈরি হবে যার নাম পারলাইট। আর আগে যে সিমেন্টাইট বেরিয়ে গিয়েছিল সেই সিমেন্টাইটের নাম হচ্ছে প্রো ইউটেকটয়েড সিমেন্টাইট। এই দেখো, এই সাদা, এই যে সাদা দেখতেছো বাউন্ডারিতে, এই বাউন্ডারিতে সাদা সিমেন্টাইট, এটার নাম হচ্ছে প্রো ইউটেকটয়েড সিমেন্টাইট। ঠিক আছে তো? কি পরিষ্কার? স্যার সিমেন্টাইটের কালার মানে ডিপ হওয়ার কথা না? না, সিমেন্টাইটের কালার নিয়ে চিন্তা করো না। কি জন্য হয়, তুমি যদি মনে করো এচিং করো, এচিং এর রিএজেন্ট এর উপরে অনেক সময় নির্ভর করে যে কে কোন কালার দিবে। তারপরে তুমি ফটোগ্রাফি, পোলারয়েড মাইক্রোস্কোপ আসছে, তুমি যদি সেই মাইক্রোস্কোপের ছবি তুলো তাহলে আরেক রকম ভিন্ন কালারের, ফেরাইট এক কালারের আসবে, সিমেন্টাইট আরেক কালারের আসবে। তুমি যদি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি তুলো সেখানে সে আরেক রকম চেহারা দেখাবে। এটা ফ্যাক্টর না। বুঝতে পেরেছ? জি স্যার। তবে এমনি যদি জানতে চাও সিমেন্টাইটের কালার সাদা, সিমেন্টাইটের কালার হচ্ছে সাদা, পারলাইটের কালারও হচ্ছে সিলভার কালার। কিন্তু সমস্যা যেটা হয়, পারলাইটকে আমরা যখন রিভিল করি, বের করে নিয়ে আসার চেষ্টা করি, তখন এচিং করার সময় এই যে পারলাইটের লেয়ারে অল্টারনেট লেয়ার অফ সিমেন্টাইট অ্যান্ড পারলাইট, এই তোমার ফেরাইট, এই লেয়ারে করশন বেশি হয়, এই বাউন্ডারিতে করশন বেশি হয়। ফলে এই করশন যেখানে বেশি হয় সেই জায়গাগুলো কালো দেখা যায়, আর করশন যেখানে কম হয় সেই জায়গাগুলো সাদা দেখা যায়। এই হচ্ছে পার্থক্য। বুঝতে পেরেছ? এবার এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, তোমরা নিজেরাই করতে পারবা। বলা হচ্ছে ফর এ 99.5% of iron, 0.5% carbon alloy at a temperature just below the eutectoid as shown in the figure। এই যে জাস্ট ইউটেকটয়েড লাইন হচ্ছে এটা, সেই ইউটেকটয়েড লাইনের জাস্ট নিচেই আমি রাখলাম এমন একটা স্টিল যার ভিতরে 0.5% কার্বন আছে। এখন এই জাস্ট নিচে আমি রাখলাম, সে বলতেছে দি ক্যালকুলেট করো, ডিটারমিন করো the fraction of total ferrite and cementite phases, the fraction of the pro-eutectoid ferrite and cement perlite, the fraction of eutectoid ferrite, যেটা আমরা একটু আগে ডিফাইন করে আসলাম, eutectoid ferrite কারে বলে, তারপরে pro-eutectoid ferrite কারে বলে, সেগুলো আমরা আগেই ডিফাইন করে এসেছি। সেইটা তোমার এই লিভার যে রুল সেই অনুযায়ী আমাদের এটা বের করতে হবে, যেটা তোমরা ফেজ ডায়াগ্রামে আগে করেছো, এখানেও বইয়ের ভিতরে পড়া আছে। আমাদের প্রথমে টোটাল ফেরাইটটা বের করতে হবে। টোটাল ফেরাইট যদি বের করতে চাই, আমাদের টার্গেট হচ্ছে এই পর্যন্ত, এই দিকটা হচ্ছে ফেরাইট, এইদিকে হচ্ছে ফেরাইট, ফেরাইটের পার্সেন্টেজ হচ্ছে 6.67 মাইনাস, আর এই দিকে হচ্ছে যে কার্বন পার্সেন্টেজ নিয়ে আমি চিন্তা করছি সেই কার্বন পার্সেন্টেজ হচ্ছে 0.5, তাহলে 0.5 মাইনাস করে দিলাম। আর এখানে দেখলো 0.62567, আর মাইনাস একটু করে দিতে হবে, অল্প একটু মাইনাস করতে হবে, কারণ এটা হচ্ছে 0.025 কার্বন, এটা ফেরাইটের ভিতরে সে নিজেই নিয়ে যায়, ফলে এটা হিসাবের ভিতর নিয়ে আসলে হবে না, এটা মাইনাস করে দিতে হবে। এই জন্য মাইনাস করে দিয়েছি। মাইনাস করে দিলে এখন যেটা পেলাম আলটিমেটলি ফেরাইট, এইটা যদি হয় ফেরাইট তাহলে এটা হবে সিমেন্টাইট, তাহলে এটা হচ্ছে 0.93 পোর্শন, মানে 93% হচ্ছে টোটাল ফেরাইট,
আর 7% হচ্ছে সিমেন্টাইট। পেয়ে গেলাম আমরা। এরপরে কি বলতেছে, দি ফ্র্যাকশন অফ দি প্রোইউটেক্টয়েড ফেরাইট অ্যান্ড পারলাইট। এবার আমার পারলাইট বের করতে হবে। পারলাইট বের করতে হলে এই জায়গায় আর টাই লাইনটা নেওয়া যাবে না। এখানে দেখো নিয়েছিলাম হচ্ছে তোমার ফেরাইট বের করার জন্য। পারলাইট নিতে হলে আমাদের এই টাই লাইনটা ধরতে হবে 0.8 এর কাছে, এখানে ধরতে হবে। কারণ পারলাইট কততে তৈরি হয়? 0.8। হ্যাঁ, এই যে সে 0.8 এর বেসিসে আমরা হিসাব করলাম। টোটাল পারলাইট আমি পেয়ে গেলাম 0.61, তার মানে 61% আমি পারলাইট পেয়ে গেছি। পারলাইট যদি পেয়ে যাই তাহলে ফেরাইট এবার প্রো বের করব, প্রো ফেরাইট বের করব। সেই ক্ষেত্রে আমার 0.8 এর সাথে কম্পেয়ার করতে হবে, কারণ পারলাইটের ভিতরে যে ফেরাইট চলে গেছে সেটা কিন্তু হবে না। এই জন্য আমাদের ওইভাবে হিসাব করতে হবে 0.8 এখানে, তারপরে 0.5 আমি এখান থেকে মাইনাস দিয়ে দিলাম, দিয়ে যা হলো আসলো এটা 0.39 প্রোইউটেক্টয়েড ফেরাইট, মানে 39% প্রোইউটেক্টয়েড ফেরাইট। এখন আমি যদি প্রোইউটেক্টয়েড ফেরাইটের আর হচ্ছে ইউটেক্টয়েড ফেরাইট যোগ করি তাহলে টোটাল ফেরাইট পেয়ে যাই। ওখান থেকে ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমি কতটুকু প্রোইউটেক্টয়েড ফেরাইট কতটুকু ইউটেক্টয়েড ফেরাইট আমি সবগুলোই বের করে ফেলতে পারবো। ঠিক আছে? তো এমন কেউ আছো বুঝো নাই? সহজ একটা ফেজ ডায়াগ্রামের ক্যালকুলেশন, বুঝতে পেরেছো? ওকে, এবার আমরা নতুন আরেকটা টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে হিট ট্রিটমেন্ট অফ স্টিল। এতক্ষণ আমরা যা পড়েছি এই কয়টা লেকচারে সেটা ছিল ফিজিক্যাল মেটালার্জি। এখন আমরা শুরু করছি হিট ট্রিটমেন্ট অফ স্টিল। হিট ট্রিটমেন্ট শুরু করছে, স্টিল না, হিট ট্রিটমেন্ট। তো হিট ট্রিটমেন্টের ভিতরে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। একটাকে বলা হয় অ্যানিলিং, আর একটা আছে নর্মালাইজিং, হার্ডেনিং, টেম্পারিং, মার টেম্পারিং, অস্টেম্পারিং, লটস অফ ক্লাসিফিকেশন আছে হিট ট্রিটমেন্টের ভিতরে। আমাদের এই কোর্সটা ডেডিকেটেড ফর হিট ট্রিটমেন্ট। তো এখান থেকে আমরা সেই হিট ট্রিটমেন্ট শুরু করব। হিট ট্রিটমেন্ট অফ স্টিল পড়ব, কাস্ট আয়রন পড়ব, নন ফেরাসের পড়ব, যত রকমের কোন কোন ক্ষেত্রে কি ধরনের হিট ট্রিটমেন্ট অ্যাপ্লাই করা যায়, টুল স্টিলের হিট ট্রিটমেন্ট পড়ব, স্টেনলেস স্টিলের হিট ট্রিটমেন্ট পড়ব, এগুলো আমাদের এই কোর্সের আওতায়। এবার প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি অ্যানিলিং। অ্যানিলিং এটার কাজ হচ্ছে একটা মডারেট টেম্পারেচারে নিয়ে গিয়ে, বোঝার চেষ্টা করো অ্যানিলিংটা কি। অ্যানিলিং হচ্ছে একটা মডারেট টেম্পারেচারে নিয়ে গিয়ে তাকে ধরে রাখা, মডারেটলি হাই টেম্পারেচারে নিয়ে গিয়ে ধরে রাখা এবং আস্তে আস্তে কুল করা, স্লোলি কুল করা। কত স্লো সেটা নির্ভর করবে তোমার টার্গেটের উপরে। এই অ্যানিলিং এ আমরা অনেক কিছু করতে পারি। অ্যানিলিং হিট ট্রিটমেন্ট অনেক জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি। সব জায়গায় কিন্তু আমাদের চাওয়া পাওয়া এক রকমের না, ভিন্ন ভিন্ন টার্গেট নিয়ে আমরা অ্যানিলিং করে থাকি। যেহেতু টার্গেট আমাদের ভিন্ন, ফলে টেম্পারেচার সিলেকশন ভিন্ন হবে, কুলিং রেটটাও ভিন্ন হবে। তবে মাথায় রাখবা এখানে কোনোভাবেই কোনোদিনই ফাস্ট কুলিং করা হবে না, এটা আস্তে আস্তে কুলিং করা হবে, এটা মাথায় রাখবা। কি জন্য করব আমরা? যে অনেক কারণে করি বললাম। কখনো কখনো যদি কোনো প্রোডাক্টের ভিতরে আমরা রেসিডুয়াল স্ট্রেস বেশি বুঝতে পারি, সেই রেসিডুয়াল স্ট্রেসের কারণে আমাদের প্রোডাক্টের অনেক ক্ষতি হয়।
এইরকম অবস্থায় আমরা সেই রেসিডুয়াল স্ট্রেসটা বের করে দেওয়ার চেষ্টা করতে পারি। এই একটা আমার একটা টার্গেট হইতে পারে স্ট্রেস রিলিভ। তারপরে সফটনেস বাড়ানো আমার টার্গেট হইতে পারে। অনেক সময় ডাক্টিলিটি বাড়ানো টাফনেস আমার টার্গেট হয়, অনেক সময় টাফনেস বাড়ানো আমার টার্গেট হয়, অনেক সময় আমার এখানে ডাক্টিলিটিও ফ্যাক্টর না, টাফনেসও ফ্যাক্টর না, সফটনেসও ফ্যাক্টর না। আমি আমার মনের ভিতরে একটা মাইক্রোস্ট্রাকচার টার্গেট করেছি, সেই মাইক্রোস্ট্রাকচারে আমি যেতে চাই, সেটাও আমি অ্যানিলিং করে করতে পারি। লটস অফ তোমার টার্গেট, ফলে অনেকগুলো এখানে ভেরিয়েবল এসে যাবে। তাসও প্রথমে আমরা এই অ্যানিলিং যেটা দেখলাম, টার্গেট আমরা দেখেছি, অ্যানিলিং কারে বলে সেটাও আমরা দেখেছি। এখন অ্যানিলিং এর ক্লাসিফিকেশন কয়েকটা ভাগ আছে। একটা অ্যানিলিং হচ্ছে ফুল অ্যানিলিং, আরেকটা হচ্ছে প্রসেস অ্যানিলিং, আরেকটা হচ্ছে স্ট্রেস রিলিফ অ্যানিলিং, আরেকটা হচ্ছে স্টেরয়েডাইজিং। এইগুলো মূলত মেন বেসিক অ্যানিলিং হিট ট্রিটমেন্ট। বলো, এই জায়গায় কারো প্রশ্ন আছে? এখানে তো হিটিং বের করতে স্যার ইম্পর্টেন্ট আছে, এখন আসে নাই। এইটুকু যা পড়েছি সেটার ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা বলো? কারণ আমরা তো পার্টিকুলার কোনো অ্যানিলিং এখনো পড়ি নাই। তোমাদের বলেছি আমি অ্যানিলিং এর টার্গেট অনুযায়ী আমরা হিটিং করব, কুলিং করব। যেহেতু আমি এখনো কোনো পার্টিকুলার অ্যানিলিং পড়াই নাই, বলে ওই জিনিসটাও আসে নাই। এবার আমরা চলে যাই, প্রথমে আসতেছে ফুল অ্যানিলিং। এই যে এবার আসতেছে, দেখো ফুল অ্যানিলিং, স্ট্রেস রিলিফ অ্যানিলিং, প্রসেস অ্যানিলিং সব এখানে আছে কিনা? চারটা যে আমি তোমাদের অ্যানিলিং এর কথা একটু আগে দেখাইলাম, সেই চারটা এখানে আছে? জি স্যার। আছে। দেখো এক একজনকে এক এক জায়গায় লেখা হয়েছে। একজনের প্রসেস অ্যানিলিং এখানে লেখা হয়েছে, স্ট্রেস রিলিফ এখানে লেখা হয়েছে, স্টেরয়েডাইজিং এই জায়গায় লেখা হয়েছে। ফুল অ্যানিলিং, দেখো ফুল অ্যানিলিং হচ্ছে একেবারে এই শূন্য থেকে শুরু করে এই পর্যন্ত ফুল অ্যানিলিং। তাহলে বুঝতেই পারতেছ অবস্থাটা কি। প্রথমে আমরা আসি, প্রথমে কারে শিখবো, কি আছে দেখি এখানে। ফুল অ্যানিলিং আছে, হ্যাঁ প্রথমে আছে ফুল অ্যানিলিং। ফুল অ্যানিলিং যদি থাকে তাহলে আমরা কাকে করব ফুল অ্যানিলিং বলো দেখি? হাইপার ইমপ্যাক্ট। হ্যাঁ স্যার হাইপো ইউটিকয়েড না, হাইপো না, ফুল অ্যানিলিং এই যে এই ঘর, এই যে এই রং, স্যার ফুল এই রঙের লেন্স পুরাটা, পুরা স্টিল কে আমরা ফুল অ্যানিলিং করতে পারি। হাইপো কেও করতে পারি, হাইপার কেও করতে পারি, ইউটেকটয়েড কেও করতে পারি। রেঞ্জ দেওয়াই আছে, দেখো এখান থেকে শুরু করে ডাইনে পর্যন্ত। স্যার গ্রাফটাকে যদি আর একটু হ্যাঁ বর্ণনা দেওয়া হইতো স্যার। বলো। স্যার গ্রাফটাকে যদি আর একটু বর্ণনা করা হতো স্যার। বর্ণনা তো আমি, এই বর্ণনা তো আমি করব এখন। তাহলে কি হলো, ফুল অ্যানিলিং এর জন্য কার্বন পার্সেন্টেজ কি হলো? এনি কার্বন একটা আনসার পেয়েছে কিনা? একটা প্যারামিটার তো এসে গেল, তাই না? জি স্যার। সেটা কি? এনি কার্বন স্যার 0 থেকে 1.6% পর্যন্ত। এনি না, তুমি বলবো এনি কার্বন অবশ্যই, এনি কারণ এটা হরিজন্টাল হয়ে গেছে তো, দেখতেছো তো, এটা সামনের দিকে যাইতে পারে, এটা তো হরিজন্টাল হয়ে গেছে, সামনের দিকে চলে যাবে। এনি কার্বন। এবারে আসো টেম্পারেচার। টেম্পারেচার কোথায় হিট করবে বলো? দেওয়া আছে স্যার অ্যাবভ ইউটেকটয়েড টেম্পারেচার। হ্যাঁ, এটা হচ্ছে ইউটেকটয়েড
কম্পোজিশন পর্যন্ত আপার ক্রিটিক্যালের উপরে, ইউটেক্টয়েডের পর থেকে লোয়ার ক্রিটিক্যালের উপরে। সত্যি কি না? জি স্যার। তাহলে কি আরেকটা প্যারামিটার পরিষ্কার হলো না? অ্যানিলিং টেম্পারেচারটা কি পরিষ্কার হলো কি না? জি স্যার। হ্যাঁ, কি পরিষ্কার হলো? হাইপারের জন্য লোয়ার ক্রিটিক্যালের উপরে, হাইপোর জন্য আপার ক্রিটিক্যালের উপরে, ঠিক না? জি স্যার। এমন কথা হচ্ছে কত উপরে? 30-40 ডিগ্রি। এই দেখো লেখা আছে 30 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাবাভ A3 ফর হাইপো। 30 থেকে 40 ডিগ্রি, এটা 40 হইতে পারে, 50 হইতে পারে, এটা কিছু যায় আসে না। অ্যাবাভ লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার ফর হাইপার। ঠিক আছে, কতক্ষণ ধরে রাখবা? সাফিসিয়েন্ট টাইম, at least 20 minutes per centimeter thickness। তাহলে কি হলো? টাইম পেয়ে গেছি, টেম্পারেচার পেয়ে গেছি, ঠিক না? ঠিক না? জি স্যার। জি স্যার, ঠিক স্যার। একটা জিনিস বাকি আছে, কি বলো দেখি? স্যার ফার্নেসের ভিতরে মাইক্রোস্ট্রাকচার বলেন। হ্যাঁ, না মাইক্রোস্ট্রাকচার না, কতক্ষণ ধরে রাখবো? একটা প্যারামিটার rate, বাদ sir. আছে এখনো। হিটিং কুলিং রেট, রেট। কুলিং রেট, হিটিং রেট, হিটিং রেট। হিটিং রেট আমরা বলি নাই এখনো। হিটিং রেট হচ্ছে কেয়ারফুলি স্লোলি হিট করতে হবে, তাড়াতাড়ি হিট করা যাবে না। তাহলে হিটিং রেট পেয়ে গেলাম। আর কুলিং রেট কি হবে? ফার্নেস কুলিং। এই দেখো কুলিং রেট 20 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড পার আওয়ার। তার মানে কি? কেমন কুলিং রেট? স্লো। ভেরি ভেরি স্লো, ভেরি ভেরি স্লো রেটে কুল করতে হবে। এবার আসো, এই যে টেম্পারেচার সবার জন্য, এই দেখো কার্বন বাড়ার সাথে সাথে কি হচ্ছে? অ্যানিলিং টেম্পারেচার কমে যাচ্ছে না? জি স্যার। কমে যাচ্ছে। সেটা কত? এই যে এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা আমাদেরকে ব্যবহার করতে হবে। A1 টেম্পারেচার মেজার করার জন্য এই ফর্মুলাটা আমাদের ব্যবহার করতে হবে। A3 টেম্পারেচার মানে আপার ক্রিটিক্যাল টেম্পারেচার, এটা আমাদের বের করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। দেখো, আপার ক্রিটিক্যাল টেম্পারেচার কার্বন বাড়ার সাথে সাথে কমে যাচ্ছে, এই জন্য এখানে কার্বনের একটা প্যারামিটার আছে। A1 টেম্পারেচারে কিন্তু কার্বনের কোনো প্যারামিটার নাই। কারণ কি? ওটা সবার জন্য, যে কোনো কার্বনের জন্যই সমান। 0.8 এর জন্যও যা, 0.1 এর জন্য তাই, 1.2 এর জন্য তাই, ঠিক কিনা? জি স্যার। তাহলে আমি A1 টেম্পারেচার আমি হিসাব করে ফেলতে পারবো, A3 টেম্পারেচার হিসাব করে ফেলতে পারবো, এবং সেই টেম্পারেচার যখন হিসাব করতে পারবো তার আগে আমার দরকার হবে তার কেমিক্যাল কম্পোজিশন। কেমিক্যাল কম্পোজিশন আমি OH দিয়ে যখন পেয়ে যাব, তখন এই ফর্মুলায় ফেলে দিলেই অ্যানিলিং এর টেম্পারেচার আমি পেয়ে যাব। এনি স্টিলের অ্যানিলিং টেম্পারেচার আমি পেয়ে যাব। অ্যানিলিং, ফুল অ্যানিলিং যদি করি কি পাবো আমি? এইরকম দেখো একটা ভদ্র স্ট্রাকচার পাবো, ভেরি জেন্টলম্যানের মতো। আর আগে ছিল এই টাইপের অ্যাজ কাস্ট অবস্থায় বা অন্য একটা নন ইউনিফর্ম মাইক্রোস্ট্রাকচারকে যদি আমি অ্যানিলিং করি, তাহলে সেই অ্যানিলিং এর পরে সুন্দর সাজানো গোছানো একটা মাইক্রোস্ট্রাকচার আমি পাবো। এখন তোমার এই যে আমরা যা শিখলাম তার সাথে সম্পর্ক রেখে মূলত A1 টেম্পারেচার মাপা, A3 টেম্পারেচার মাপা, মেপে আমার এই যে কেমিক্যাল কম্পোজিশন আমি দিয়ে দিলাম, এখানে দিয়ে দেওয়া আছে। তোমরা প্র্যাকটিস করবা
A1 টেম্পারেচার কত হবে, এগুলো হচ্ছে বিভিন্ন AISI SAE স্টিলের নাম্বার। A1020 মানে কি, এমন একটা প্লেন কার্বন স্টিল যার ভিতরে কার্বন পার্সেন্টেজ 0.2। 1 দিয়ে যদি কোনো স্টিলের শুরু হয় তাহলে সাধারণত সেটা প্লেন কার্বন স্টিল হয়। যদি এখানে অন্য কোনো নম্বর দিয়ে শুরু হয় তাহলে এটা প্লেন কার্বন না হয়ে অ্যালয় স্টিল হয়ে যায়। তাহলে এই যে 1020 এটা একটা প্লেন কার্বন স্টিল যার ভিতরে কার্বন পার্সেন্টেজ আছে 0.2। 1040 কার্বন পার্সেন্টেজ হচ্ছে 0.4। 1095 কার্বন পার্সেন্টেজ হচ্ছে 0.95। হ্যাঁ, এটা এইভাবে যদি আমরা একটা নম্বর দিয়ে দেই যে 1060 কার্বন স্টিলের অ্যানিলিং টেম্পারেচার বের করো, ফুল অ্যানিলিং টেম্পারেচার, পারবে না? পারবে কিনা? ডাটা কি দেওয়া থাকবে স্যার? কোনটা? মানে স্যার ওই পার্সেন্টেজ গুলো কি দেওয়া থাকবে? এগুলো দেওয়া থাকবে, হ্যাঁ। না, যদি পার্সেন্টেজ না দেওয়া থাকে তাহলে 1020 শুধুমাত্র কার্বনকে নোট করলেই হবে, কারণ 1020 মানে হচ্ছে প্লেন কার্বন। আর এই ম্যাঙ্গানিজ যেটা আছে এটা ইম্পিউরিটি হিসাবে আছে, এটা আমি ইচ্ছা করে অ্যাড করি নাই। বুঝতে পেরেছ? আর থাকলে তো ব্যবহার করবা, আর যদি না থাকে তাহলে 1020 যে স্ট্যান্ডার্ড কেমিক্যাল কম্পোজিশন 0.2% কার্বন সেটা ব্যবহার করবা। এটা আমরা জানি, স্টিলের ভিতরে কার্বন পার্সেন্টেজ বাড়লে কি হয়? পারলাইট বাড়ে। পারলাইট বেড়ে, এটা আমাদের জানা আছে। আর পারলাইট বেড়ে গেলে কি হয়? টেনসাইল স্ট্রেংথ বেড়ে যায়, ইল্ড স্ট্রেংথ বেড়ে যায়, ব্রিনেল হার্ডনেস বেড়ে যায়, তাই না? এখন তোমরা হয়তো ফেজ ডায়াগ্রামে পড়েছো যে যদি কোনো একটা স্টিলের তুমি পার্সেন্টেজ অফ ফেরাইট, পার্সেন্টেজ অফ পারলাইট তোমার জানা থাকে তাহলে কিন্তু তার মেকানিক্যাল প্রপার্টি তুমি একটা গেজ করতে পারো। যেটা গতকালকে তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে যে 40,000 PSI হচ্ছে ফেরাইটের হচ্ছে তোমার টেনসাইল স্ট্রেংথ, আর পারলাইটের টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 1,20,000 PSI। তাহলে কোনো একটা স্টিলের ভিতরে যদি ফেরাইট এবং পারলাইটের ফ্র্যাকশন তোমার জানা থাকে তাহলে সেখান থেকে তুমি বের করতে পারবে এর ভিতরে কত পার্সেন্ট, না এটা টেনসাইল স্ট্রেংথ কত হবে। এই ফর্মুলা ব্যবহার করে ফ্র্যাকশন অফ ফেরাইট গুণ 40,000, ফ্র্যাকশন অফ পারলাইট গুণ 1,20,000। ঠিক আছে তো? বুঝতে পেরেছ এখানে? জি স্যার। এই স্লাইডে কারো জানার আছে? নাই। এবার আমরা চলে যাই একটু ব্যাকে। দেখো তো এই জায়গায় প্রসেস অ্যানিলিংটা কার জন্য? প্রসেস অ্যানিলিংটা কার জন্য? কোথায় আছে দেখো তো, এখানে আছে। এটা দ্বারা কি মিন করে? প্রসেস অ্যানিলিং শুধুমাত্র সর্বোচ্চ 0.4% কার্বন স্টিল করা হয়। এই জন্য দেখো এই ঘরে লেখা আছে। আর প্রসেস অ্যানিলিংটা দেখানো হচ্ছে 600 এবং 700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মাঝখানে। ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে আমাদের প্যারামিটার সেট হয়ে গেছে, কিন্তু টেম্পারেচারও সেট হয়ে গেছে। এখন আমরা কি করব? এটার নাম প্রসেস অ্যানিলিং কেন সেটা আমরা এখন ডিফাইন করব। যখন কোনো শীট এই 0.1%, 0.2%, 0.3% কার্বন স্টিলের কোনো শীট যখন কোল্ড ওয়ার্কিং করা হয়, কোল্ড ওয়ার্কিং করলে কি হয়? হ্যাঁ, গ্রেনগুলো লম্বা হয়ে যায়। সেটা তো মাইক্রোস্ট্রাকচারাল ইফেক্ট। মেকানিক্যাল ইফেক্ট কি হয়? স্ট্রেংথ বাড়ে, কিন্তু ডাক্তারলি হার্ডেনিং হয়। স্ট্রেংথ যদি বেড়ে যায় তাহলে আস্তে আস্তে রুলিং করা কঠিন হয় না সহজ হয়? কঠিন হয়। কঠিন হয়। এমন এক সময় আসে
যে আর রোলিং করা যায় না, কঠিন হয়ে যায়, ফেটে যেতে পারে, অথবা মিলের ক্যাপাসিটি আর থাকে না, এত পাওয়ার লাগে। তখন যে কাজটা করা হয় ডিউরিং দ্য রোলিং প্রসেস, এই যে রোলিং করা হচ্ছে, রোলিং করতে করতে অনেকগুলো স্ট্যান্ডে আমি রোলিং করেছি। যেমন মনে করে এখানে এখানে অনেকগুলো বার আমি রোলিং করেছি, করার ফলে এত শক্ত হয়ে গেছে যে আর ফার্দার রোলিং আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তখন আমি কি করব, এইটারে রোলিং করে নিয়ে গিয়ে এটারে এইরকম একটা চুলার ভিতর দিয়ে পার করাবো, একটা ফার্নেস, এটা কন্টিনিউয়াস রোলিং এর বেল্টের উপর দিয়ে এটা চলে যাবে। এই রোলিং এর উপর মানে এই কন্টিনিউয়াস ফার্নেসের ভিতর দিয়ে যদি পাস করি, তাহলে শীতটা কি হবে, গরম হবে। গরম যে হয়ে যাবে, ওখানে আমরা দেখেছি 600 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝখানে টেম্পারেচারই হইলে হবে। অতি তাড়াতাড়ি টেম্পারেচারটা উঠে যায়। যখন টেম্পারেচারটা উঠে যায়, তখন এই দেখো এই লম্বা গ্রেন গুলো কোল্ড রোলিং করাতে, গ্রেন তোমরা বলেছো লম্বা হয়ে যায়, ঠিকই আছে, এই যে লম্বা হয়ে গেছে। যেই আমি এই ফার্নেসের ভিতর দিয়ে পার করাবো, সেই গ্রেন গুলো আবার গোল হয়ে যায়। তাহলে কি হলো, যেই গোল হলো, এখন নরম হলো না শক্ত হলো? নরম হলো। তাহলে আবার আমি আবার রোলিং এ পাঠিয়ে দিব। কন্টিনিউয়াস প্রসেস, একই লাইনের ভিতরে রোলিং এবং হিট ট্রিটমেন্ট সেট করা থাকে। ফলে রোলারের ভিতর দিয়ে যখন বেরিয়ে যাবে, আমি বুঝবো যে খুব বেশি গরম, শক্ত হয়ে গেছে, ফার্নেসের ভিতর দিয়ে পার করাই দিব। গরম হয়ে এটা নরম হয়ে যাবে, আমি আবার রোলিং করব। যেহেতু ডিউরিং দ্য প্রসেস অফ প্রোডাকশন এই হিট ট্রিটমেন্ট করা হয়, এই জন্য এটার নাম হচ্ছে প্রসেস অ্যানিলিং। পরিষ্কার? এই দেখো, যদি তুমি এই রোলিং করো, কোল্ড রোলিং করো, তাহলে তোমার এই স্ট্রেংথ বেড়ে যাবে, ডাক্টিলিটি ধ্বংস হয়ে যাবে। এই দেখো শেষ, ডাক্টিলিটি নেই, একদম ঠাস করে উপরে উঠে গেছে। ডাক্টিলিটি নেই। তুমি যদি অ্যানিলিং করো, প্রসেস অ্যানিলিং, ডিপেন্ডিং অন কতক্ষণ সময় ধরে রেখেছো, 10 মিনিট ধরে রাখো, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 60 মিনিট, যত বেশি ধরে রাখবা তত তোমার ডাক্টিলিটি বেড়ে যাবে এবং ম্যাটেরিয়ালটা নরম হয়ে যাবে এবং পরবর্তীতে রোলিং করা আরো সহজ হয়ে যাবে। সেইটা আবার আরো সুন্দর করে বোঝানোর জন্য আমি শুরু করেছিলাম অরিজিনাল মাইক্রোস্ট্রাকচার, এইটা নিয়ে শুরু করেছিলাম। যত কোল্ড ওয়ার্কিং করলাম, অ্যামাউন্ট অফ কোল্ড ওয়ার্কিং করলাম, করার ফলে যেটা কি হবে, কোল্ড ওয়ার্কিং যতই করলাম ডাক্টিলিটি কি হবে, কমে যাচ্ছে। স্ট্রেংথ কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। হার্ডনেস বেড়ে যাচ্ছে। আমার একটা ধারণা আছে যে এই পর্যন্ত কোল্ড ওয়ার্কিং করলে এই মেটালের এই পর্যন্ত স্ট্রেংথ বেড়ে যাবে, তখন আমি আর রোলিং করতে পারবো না। সেই সময় তাকে রোলারের ভিতর দিয়ে পাস না করে ফার্নেসের ভিতর দিয়ে পাস করে। এবার কি হবে বলো, এই যে ফার্নেসের ভিতর দিয়ে পাস করতেছি, এবার কি হবে, রিক্রিস্টালাইজেশন হয়ে যাবে এবং তার নিউ গ্রেন তৈরি হবে, তার ডাক্টিলিটি বেড়ে যাবে। এই যে ডাক্টিলিটি যেটা কমে গেছিল, সেই ডাক্টিলিটিটা বেড়ে গেল, আর যেটা হার্ডনেসটা বেড়ে গিয়েছিল সেটা কমে গেল, যে স্ট্রেংথ বেড়ে গিয়েছিল সেটা কমে গেল। তো এইটা যদি তোমার 5 বার করার দরকার হয় করবা, 1 বার করতে পারলে করবা, 2 বার করতে পারলে করবা, যত তোমার প্রয়োজন, যতবার প্রয়োজন ডিউরিং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সিস্টেম তোমাকে এটা করতে হবে। দিস ইজ প্রসেস অ্যানিলিং। এবার আমি আরেকটু আবার ব্যাকে চলে যাই। এখানে দেখো স্ট্রেস রিলিফ অ্যানিলিং। কোথায় এটা, কার্বন পার্সেন্টেজ একটু বেশি, টেম্পারেচারটা আরেকটু বেশি, ঠিক কিনা? জি স্যার। আসো কারে করবো আমরা দেখে নেই। কোন একটা জিনিসকে কাস্টিং করে বানানো হয়, কাস্ট স্টিলের কিন্তু কার্বন পার্সেন্টেজ বেশি থাকে। কাস্টিং করলে নন ইকুইলিব্রিয়াম কুলিং হয়। নন ইকুইলিব্রিয়াম কুলিং হইলে এক এক জায়গায় তোমরা দেখেছো চিল কাস্ট আয়রন, যেটা কাস্টিং এর মোল্ডের গায়ে লেগে থাকবে, সেখানে কুলিং রেট একরকমের, সেখানে হবে অনেক শক্ত, ভিতরটা হবে নরম। এটা কিন্তু ভালো জিনিস না।
এই জন্য তার এই নন ইউনিফর্ম স্ট্রেসটাকে রিলিভ করার জন্য আমরা এটা করে থাকি, কাস্টিং এর স্ট্রেস রিলিভ করে থাকি। আবার অনেক সময় ওয়েল্ডিং করে যদি খুলে দেওয়া হয় দেখবে বেঁকে গেছে, ওয়েল্ডিং করে রেখে দিলে একটুখানি ভিতরে কিন্তু ওটা একদম বেঁকে দুমড়াই মুচড়াইয়ে যায়। এখন আমি যদি ওয়েল্ডিং করার সাথে সাথেই তাকে চুলার ভিতর দিয়ে স্ট্রেস রিলিভ করে দেই তাহলে কিন্তু আর বাঁকবে না। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যে দেখো আমাদের একটা অয়েল ট্যাঙ্কার এইভাবে তো বানানো সম্ভব না, কাস্টিং করে বানানো সম্ভব না, প্লেট কেটে তারপরে বাকিয়ে ওয়েল্ডিং করে এটা বানানো হয়। ফলে একেও আমরা স্ট্রেস রিলিফ হিট ট্রিটমেন্ট করে দিতে পারি। স্ট্রেস রিলিফ হিট ট্রিটমেন্ট করলে মাইক্রোস্ট্রাকচারটা অনেক সুন্দর হবে। এই যে আগে জঘন্য বিভিন্ন রকমের জটিল মাইক্রোস্ট্রাকচার ছিল, সেইটা স্ট্রেস রিলিফ করার ফলে তার মাইক্রোস্ট্রাকচারটা কিছুটা সাজিয়ে গুছিয়ে নতুন আঙ্গিকে সামনে আসবে, ফলে তার যে নন ইউনিফর্মিটি ইন স্ট্রেস ছিল সেটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে স্ট্রেস রিলিফ আমাদের অ্যানিলিং। লাস্টে আমাদের আসবে এই দেখো আরেকটা স্ট্রেস রিলিফ অ্যানিলিং। মনে করো স্টেনলেস স্টিল, যদি কোল্ড ওয়ার্কিং করো স্ট্রেস তোমার হচ্ছে স্টেনলেস স্টিলের, তাহলে কোল্ড ওয়ার্কিং করলে এর ভিতরে অনেক রেসিডুয়াল স্ট্রেস থাকে, সেইটার করোশন রেট অনেক বেশি হয়। দেখো এইটা হচ্ছে উইদাউট স্ট্রেস রিলিফ, আর একই প্রোডাক্টের স্যাম্পল অ্যানিলিং করে তারপরে করা হয়েছে, এইটার করোশন কোনটা রেট বেশি বলো? বাম দিকেরটার করোশন রেট অনেক বেশি। কেন? রেসিডুয়াল স্ট্রেস ছিল, রেসিডুয়াল স্ট্রেস মানে রাগ ছিল, সেই রাগের কারণে তার কেমিক্যাল অ্যাকশন অনেক বেড়ে গেছে, ফলে তার করোশন বেশি হয়ে গেছে। ফলে আমরা এই স্ট্রেস রিলিফ অ্যানিলিং এর মাধ্যমে একটা প্রোডাক্টের করোশন রেট কমাই দিতে পারি। অনেক কাজে আমরা অ্যানিলিং কে কাস্টমাইজ করতে পারি, বিভিন্ন ডিমান্ড ফুলফিল করার জন্য আমরা কাস্টমাইজ করতে পারি। এরপরে আরেকটা জিনিস আসতেছে, মনে কর হাই কার্বন স্টিল তুমি মেশিনিং করবা, একটা হাই কার্বন স্টিলের প্রোডাক্ট তোমার আছে। আমরা তাহলে আরেকটু বেঁকে যাই, গিয়ে দেখে আসি যে এই স্পিরিটাইজিং কার জন্য, দেখো তো স্পিরিটাইজিং কার জন্য হাই কার্বন না লো কার্বন? হাই কার্বন। আর স্পিরিটাইজিং টেম্পারেচার কোথায় দেখানো হয়েছে? ভেরি ক্লোজ টু লোয়ার ইয়ার নিচে আছে। হ্যাঁ, ভেরি ক্লোজ টু ইউটেকটয়েড, তাই না? ঠিক তো, ইউটেকটয়েড টেম্পারেচারের কাছাকাছি। হ্যাঁ, তাহলে আমরা এবার চলে যাই, ওই জায়গায় চলে যাই। স্যার আগেরটা একটা কোশ্চেন। হ্যাঁ বলো স্যার। ইয়াতে করোশনের ক্ষেত্রে স্যার মানে মাইক্রোস্ট্রাকচারের যে অবসালো থাকে এটার কোনো কন্ট্রিবিউশন আছে? করোশনের জন্য মানে স্যার যেটা অ্যানিল করা হয়নি সেটাতে করোশন বেশি, তো এটা স্যার ওইটার মাইক্রোস্ট্রাকচারটা মানে অনিয়মিত, এটা কোনো মাইক্রোস্ট্রাকচারটা দিলে ভালো হতো। সেটা হয় কি, যখন তুমি স্টেনলেস স্টিলের কথা বলা হয়, স্টেনলেস স্টিলের মাইক্রোস্ট্রাকচার কিন্তু তোমার খুব বেশি পরিবর্তন হয় না। এটা তো অস্টেনাইটিক স্টেনলেস স্টিল, ফেরাইটিক স্টেনলেস স্টিল ওই রকমই থাকে। এখন প্রবলেম যেটা হয়, তুমি মনে করো মেশিনিং করেছো, মেশিনিং করতে গেলে সারফেসে কিছু টানা ছেঁড়া হয়েছে, সারফেসের কিছু জায়গায় গ্রেন কিছু লম্বা হয়ে গেছে, কিছু ভেঙে কিছু ছিঁড়ে গেছে। এই যে এর কারণে কিছু মেটেরিয়াল, কিছু তোমার এনার্জি ওই জায়গায় স্টোরড হয়ে আছে, কিন্তু তার ম্যাট্রিক্সের মাইক্রোস্ট্রাকচারের ভিতরে কিন্তু খুব একটা নাই। মাইক্রোস্ট্রাকচার ইনিশিয়াল যা ছিল, তুমি যদি একটা বাল্কি একটা প্রোডাক্টের সারফেসকে শুধু মেশিনিং করো, ইনসাইডের কোনো মাইক্রোস্ট্রাকচার চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। কিন্তু কোল্ড ওয়ার্কিং করলে সারফেসে কিন্তু একটু টানা ছেঁড়া হবে। এই সারফেসে টানা ছেঁড়ার কারণে তার কিছু রেসিডুয়াল সারফেসে স্টোরড হয়ে থাকে। মাইক্রোস্ট্রাকচারে কি আছে? প্রোটেক্টেড সিমেন্টাইট, গুড। এট লিস্ট কি আছে? এট লিস্ট ইউটেকটয়েড সিমেন্ট আছে, তাই না? হাই কার্বন স্টিল, এট লিস্ট
সিমেন্টাইট আছে, আর প্রোইটাক সিমেন্টাইটও থাকতে পারে, সেটাও আসতে পারে। যদি 0.8 এর চেয়ে বেশি কার্বন হয় তাহলে আসতে পারে। এখন তুমি যদি মেশিনিং করতে যাও, এই কার্বাইডকে কিন্তু কাটা যায় না। যেই এই দিক দিয়ে দেখো মেশিনিং করতেছি টুল দিয়ে, লেদ মেশিন এমনি কাটতেছে, ভালো এমনি ভালোই কাটতেছে। যেই এই দেখো এটা সিমেন্টাইট, যেই সিমেন্টাইটের উপর দিয়ে স্টিল টুল যাবে, সিমেন্টাইট হার্ড বেশি না স্টিল টুল হার্ড বেশি? আমি সিমেন্টাইট কাটতে পারবো স্টিল টুল দিয়ে? যাবে না, স্লিপ করে করে চলে যাবে। কিন্তু আমার তো মেশিনিং করার দরকার, তাহলে কি আমি মেশিনিং করতে পারবো না? আমার মাথায় কোনো বুদ্ধি আছে কিনা? আমার কিন্তু মেশিনিং করতেই হবে। কিভাবে করা যাবে সেটাই হচ্ছে স্পোরোডাইজিং। এই যে এই স্পোরোডাইজিং করার ফলে যত কার্বাইড ছিল, স্পোরোডাইজিং হিট ট্রিটমেন্টে যত কার্বাইড থাকে, সেটা প্লেট হোক তারপরে লেয়ার হোক, সবাই গোল হয়ে যায়। এই জন্য এটার নাম হচ্ছে স্পোরোডাইজিং। স্পোরোডাইজ মানে কি? গোল আকারে তৈরি করা। স্ফেয়ার থেকে স্পোরোডাইজ, গোলাকৃতির। গোলাকৃতির যদি মিলিয়নস অফ ফেরাইট বানানো হয়, তাহলে কি ফেরাইট গুলো সাইজ কেমন হবে? ছোট না বড়? সাইজ ছোট হবে না বড় হবে? একদম ছোট হবে। এটা মাইক্রন সাইজের। এইবার যখন আমি এর মধ্যে মেশিনিং করতে যাব, লেদ মেশিনে লেদের এই টুলস কিন্তু আমি এভাবে ঘোরাচ্ছি, ঘোরাইলে কি হবে? সিমেন্টাইট কিন্তু কাটবে না। কিন্তু এই সিমেন্টাইটের যেহেতু রুটটা ম্যাট্রিক্সের ভিতরে বেশি দূরে নাই, ম্যাট্রিক্সের ভিতরে বেশি নাই, না থাকলে সে কি লুজ হয়ে যাবে না ধাক্কা খেয়ে? এইবার ফিটটি যখন আসবে ওর ঘাড়ের উপর দিয়ে, প্রথমে পিছন দিক দিয়ে ধাক্কা খেলো, এবার সামনের দিক দিয়ে ধাক্কা খাবে না? টুল যখন ফেরত আসবে, তাহলে কি হলো? আরেকটু লুজ হলো কিনা? এইভাবে টুল ওর ঘাড়ের উপর দিয়ে যাওয়া আসা করার কারণে এই সিমেন্টাইট, গোলাকৃতির সিমেন্টাইট, যার গভীরতা ম্যাট্রিক্সের ভিতরে খুবই কম, সে অটোমেটিক্যালি লুজ হয়ে পড়ে যাবে, ঝরঝর করে পড়ে যাবে। ফলে সামনের রাস্তা পরিষ্কার হয়ে যাবে, আর টুল শুধু ফেরাইটকে কেটে চলে যাবে। মেশিনিং হলো কিনা বলো? তাহলে আমরা মেশিন করতে পারলাম, যেটা অসম্ভব ছিল। এটা কে করে দিল? মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা বুদ্ধি বের করে দিল? না হচ্ছে আর্কিটেক্ট, না সিভিল ইঞ্জিনিয়ার, বলো মেটেরিয়াল সায়েন্টিস্ট। বলে নো ইঞ্জিনিয়ারিং উইদাউট মেটেরিয়ালস, নো ইঞ্জিনিয়ারিং উইদাউট মেটেরিয়াল সায়েন্টিস্ট। সব কিছুতেই প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং এর পিছনে যে এই সক্ষমতা যোগায়, অসম্ভবকে সম্ভব করে, তারা হচ্ছে মেটালার্জিস্ট। কিন্তু তোমাকে ওই লেভেলের হইতে হবে, তাহলে তুমি করতে পারবে। এই যে কি করবো আমি? বেশি টেম্পারেচার না, এইভাবে টেম্পারেচার কাছাকাছি উঠাবো, একটু নামাবো, উঠাবো নামাবো, এরকমও করতে পারো, ধরেও রাখতে পারো, এটা তোমার ইচ্ছা। কিন্তু বেশ সময় লাগে, 15 থেকে 20 ঘন্টা এভাবে ধরে রাখতে হয়। ধরে রাখলে সমস্ত সিমেন্টাইট গুলো এইভাবে গোল গোল গ্লোবুল আকারে ট্রান্সফার হয়ে যায়। এবার বলো অ্যানিলিং এর কারো সমস্যা আছে কিনা? অ্যানিলিং আমাদের শেষ। কেউ আসো অ্যানিলিং বুঝো নাই? সবাই বুঝেছো। এখন অ্যানিলিং আর নরমালাইজিং খুব কাছাকাছি, এই জন্য আমি তোমাদেরকে আবার সেই ইতে নিয়ে যাচ্ছি, পুরান ডায়াগ্রামটাই দেখো। এইটা ছিল অ্যানিলিং, আর উপরেরটা হচ্ছে নরমালাইজিং। পার্থক্য কি বলো দেখি কেউ? হাইপার ইনটেকটোয়েডের আপার ক্রিটিক্যালের উপরে থাকবে, আগেরটাতে লোয়ারটাতে ছিল অ্যানিলিং। তার মানে না, নরমালাইজিং এর তুলনায় অ্যানিলিং এর পার্থক্যটা হচ্ছে অলওয়েজ আপার ক্রিটিক্যালের উপরে থাকবে টেম্পারেচার ফর নরমালাইজিং। ঠিক কিনা?
জি স্যার দিস ইজ দ্য ফাইনাল। এক কথাই শেষ। আরেকটা কিন্তু এখানে ক্লু আছে, কি সেটা? এই যে আপার ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে যে থাকবে সেটা অ্যানিলিং এর জন্য যা তার চেয়ে একটু বেশি থাকতে হবে, তাই না? জি স্যার এটা কিন্তু ইন্ডিকেট করতেছে। আর কুলিং কি করেছিলাম অ্যানিলিং এর জন্য? স্লো কুলিং স্লো কুলিং করেছিলাম। নরমালাইজিং এর জন্য স্লো কুলিং না, কি কুলিং? বাতাসে ফেলে দেওয়া, এয়ার কুলিং। সেখানে বাতাসে ফেলে দিলে যে রেটে কুল হবে সেটাই নরমালাইজিং। তাহলে আমরা কিন্তু শিখে ফেলেছি পার্থক্যটা কি হবে। আমি চলে যাই আবার ওই জায়গায়। পার্থক্যটা কি হবে? এই যে টেম্পারেচারটা আমরা বের করার ফর্মুলা এখানে দিয়ে দিয়েছি। আগে কিন্তু দিয়েছিলাম A3 আর A1 এর টেম্পারেচার বের করার ফর্মুলা দিয়েছিলাম। এখন আরেকটা অতিরিক্ত ফর্মুলা আসলো ACM। ACM-টা হচ্ছে আপার ক্রিটিক্যাল অন হাই পাওয়ার ইনজেক্টর সাইড, তাই না? এই যে এখানে চলে এসেছে, ফর্মুলা চলে আসলো। এই ফর্মুলা ব্যবহার করে তোমরা ওইটা মেজার করে ফেলবা কত ডিগ্রি লাগে সেটা। আর সোকিং এর জন্য এটা 1 আওয়ার পার ইঞ্চ স্কয়ার লাগবে। সোকিং কত ঘন্টা ধরে রাখবা? 1 ইঞ্চ স্কয়ার সেকশনের জন্য 1 ঘন্টা করে ধরে রাখবা ক্রস সেকশন। পার্থক্যটা কি হবে অ্যানিলিং নরমালাইজিং এ? এখানে দেখো পার্থক্য এই জায়গায়। হ্যাঁ, নরমালাইজিং করলে স্ট্রেংথ একটু বাড়ে, তাই না? কি মনে হয়? নরমালাইজিং আর অ্যানিলিং, এই যে ডাইনামিক কার্ভে একটু দেখো, নরমালাইজিংটা অ্যানিলিং এর উপরে। তার মানে কি হয়েছে? স্ট্রেংথ বেড়ে গেছে। এটা কিন্তু এখন জবাব দিতে হবে, কারণ জানতে হবে কেন। ডাক্টিলিটিও বেড়ে গেছে, স্ট্রেংথও বেড়ে গেছে। এসব কিছু জবাব আমাদের থাকতে হবে। তার সঙ্গে আমরা একটু জবাব খোঁজার চেষ্টা করি, করে আমরা শেষ করব। এখানে আসো। এইটা হচ্ছে এই পাশেরটা অ্যানিলিং করা, নরমালাইজিং যদি করো এই পাশেরটা পাবো। পার্থক্যটা কি? ব্রেন সাইজ ছোট, এবার আসো হল পেজ রিলেশনশিপে। তোমরা শিখেছো গ্রেন ছোট হলে স্ট্রেংথ বাড়ে না কমে? বাড়ে। তাহলে উত্তর পেয়ে গেছো না? উত্তর উত্তর কিন্তু পেয়ে গেছো। তাহলে এবার আরেকটা জিনিস উত্তর বাকি আছে, সেটা কি? ডাক্টিলিটি। এত নরম জিনিসের ডাক্টিলিটি বেশি হবে এটাই তো আমরা জানি, কিন্তু নরমও হলো আবার কম ডাক্টিলিটি কেন হলো? এই যে দেখো, আবার আমি ডায়াগ্রামে যাই। দেখো অ্যানিলিং এর ডাক্টিলিটি কম, নরমালাইজিং স্কেল বেড়ে গেল, ডাক্টিলিটিও বেড়ে গেল। নিশ্চয়ই এর ভিতরে কিছু রহস্য আছে। কে বলবে এই রহস্যটা কি? ব্রেন ছোট হওয়ার জন্য ডিসলোকেশনের মুভমেন্ট আরো ইজিয়ার হয়। তাহলে তো ডাক্টিলিটি কমে যায়। ডিসলোকেশন মুভমেন্ট যখন ডিফিকাল্ট হয় তখন ডাক্টিলিটি কমে যায়, আরো ইজি হয়। ডাক্টিলিটি কমে যায়। ছোট হইলে তো ডিফিকাল্ট। গ্রেন ছোট হইলে কি ডিফিকাল্ট হবে? ডিসলোকেশন মুভ করতে না পারলে ডাক্টিলিটি ভালো হবে না। ডাক্টিলিটি তো রিলেটেড টু ডিফরমেশন। ডিফরমেশন যদি না হয় তাহলে তো ডাক্টিলিটি আসবে না। আর ডিসলোকেশন যদি মুভমেন্ট ডিফিকাল্ট হয় তাহলে তো ডিফরমেশন হবে না। ডিফরমেশন না হলে তো ডাক্টিলিটি বেশি হবে না। স্যার এটা কি নরমালাইজিং টেম্পারেচারের সাথে রিলেটেড? হ্যাঁ, নরমালাইজিং টেম্পারেচারের সাথে রিলেটেড। নরমালাইজিং টেম্পারেচারের সাথে রিলেটেড না, কুলিং এর সাথে রিলেটেড।
স্যার নরমালাইজিং করলে কি গ্রেন সাইজগুলো ইউনিফর্ম হয়, তারপর হচ্ছে যে যার কারণে ইন্টারনাল স্ট্রেসগুলো রিডিউস হয়ে যায়, এটা একটা রিজন হতে পারে? না, তুমি অ্যানিলিং করলেও ইউনিফর্ম হয়। যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যখন অ্যানিলিং করা হয় ফার্নেসে অনেকক্ষণ ধরে ঠান্ডা হয়, দেখছো তুমি 20 ডিগ্রি পার আওয়ারে কুল করা, ফলে আমরা আসলে মানুষ হিসাবে কিন্তু কোনো স্টিল ইম্পিউরিটি ছাড়া বানাইতে পারি না। ফলে এই ইম্পিউরিটি গুলো গ্রেন বাউন্ডারিতে চলে যেতে পারে। গ্রেন বাউন্ডারিতে চলে গেলে যদিও গ্রেন নরম হয়ে যাচ্ছে, কিন্তু গ্রেন বাউন্ডারি গুলো বেশি ব্রিটেল হয়ে যায়। আর গ্রেন বাউন্ডারি যখন ব্রিটেল হয়ে যায় তখন ফেইলিউরটা তাড়াতাড়ি শুরু হয়, সেগ্রিগেশন হয় অ্যাট গ্রেন বাউন্ডারি। আর নরমালাইজিং এর সেগ্রিগেশন হয়, কিন্তু নরমালাইজিংটা যেহেতু ওর তুলনায় 7-8 গুণ 10 গুণ ফাস্টার, ফলে ওই লেভেলের সেগ্রিগেশনটা হয় না। আর সেগ্রিগেশন না হইলে গ্রেন বাউন্ডারি দুর্বল হয় না, ব্রিটেল হয় না। গ্রেন বাউন্ডারি যদি ব্রিটেল না হয় তাহলে ইউনিফর্ম ডিফর্মেশন হয় সব জায়গায়। গ্রেন এবং গ্রেন বাউন্ডারিতে মোর অর লেস ইউনিফর্ম ডিফর্মেশন হয়, ফলে ডিফর্মেশনের রেসপন্সটা ভালো হয় নরমালাইজড স্টিলে। আর এই কারণেই তার তোমার ডিফর্মেশন বেশি হয় এবং ডাক্টিলিটি বেশি। পরিষ্কার হয়েছে? বুঝতে পেরেছো? জি স্যার। এটা তো গেল হাইপারে কি হবে? হাইপারে অ্যানিলিং করলে এই গ্রেন বাউন্ডারিতে কন্টিনিউয়াস সিমেন্টাইটেড নেটওয়ার্ক আসবে। নরমালাইজিং করলে কুলিং রেট কি স্লো না ফাস্ট? ফাস্ট। এই নেটওয়ার্ক তৈরি হওয়ার সুযোগ পাবে না। নেটওয়ার্ক তৈরির যদি সুযোগ না পায় তাহলে তোমার এইটার স্ট্রেংথ অনেক বেড়ে যাবে নরমালাইজিং এ। কেন? সিমেন্টাইট মনে করো এই পারলাইট গ্রেন আর এই পারলাইট গ্রেন সিমেন্টাইটের আঠা দিয়ে লাগানো আছে। সিমেন্টাইটের আঠার স্ট্রেংথ 5000 psi আর এইটার স্ট্রেংথ হচ্ছে 1,20,000 psi। তাতে কি আসে যায়? যেটা দিয়ে আঠা দিয়ে লাগানো সে যদি দুর্বল হয় তাহলে যে সে দুর্বল জায়গাতে ছিঁড়ে যাবে না? এই জন্য হাইপার ইউটেক্টর স্টিলে অ্যানিলিং করলে স্ট্রেংথ সিরিয়াসলি কমে যায়। আর নরমালাইজিং করলে এই সিমেন্টাইট দুর্বল যে নেটওয়ার্ক এটা ভেঙে চারিদিকে ছড়িয়ে যায়, ফলে কন্টিনিউয়াস পাথ পায় না। ফেইলিউর হওয়ার সহজ কোনো রাস্তা থাকে না। এই কারণে নরমালাইজিং করলে স্ট্রেংথ সাধারণত বেশি হয়। পরিষ্কার? এরপরে কিছু নাই, এটা জাস্ট কম্পারিজন। অ্যানিলিং করলে দেখো এটা অ্যানিলিং নরমালাইজিং এর একেবারে পুরাটা কম্পেয়ার। আগেও আমি কম্পেয়ার করে এসেছি। অ্যানিলিং করলে এই যে তোমার এটা হচ্ছে নরমালাইজড, এটা হচ্ছে অ্যানিল। এই যে কার্বন পার্সেন্টেজ বাড়ার সাথে সাথে নরমালাইজিং করলে স্ট্রেংথ বেড়ে যায়, অ্যানিলিং করলেও বেড়ে যায়, বাট নরমালাইজিং এর রেসপন্সটা বেটার হয়। তারপরে কার্বন বাড়লে স্ট্রেংথ বাড়ে ঠিকই, টাফনেস কমে যায়। সেটা নরমালাইজডেরও কমে যাবে, অ্যানিলদেরও কমে যাবে। সম্পর্কযুক্ত এখনকার প্রবলেম অ্যানিলিং করলে কত পার্সেন্ট স্ট্রেংথ কমে গেল, কত পার্সেন্ট নরমালাইজিং করলে কতটুকু বেড়ে গেল, এইটারই একটা কম্পারিজন। এখন বলো তোমাদের কারো কিছু সমস্যা আছে? আমরা এই পর্যন্তই আজকে পড়লাম। আগামী কালকে আমাদের ক্লাস আছে, তাই না? না আগামীকালকে আছে তো ক্লাস 11টায়। জি স্যার 11টায় ক্লাস আছে। বলো কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? নাই
আচ্ছা, ভেরি গুড। এখন তোমাদের এখানে সেভেন্টিন আছে, 18 না, 19, 21, 9, 21, 9, 2, 3, 4, 9, 24, 9, 6, 9, 7, 27, 8, 9, 88, 9, 39, 28, 39, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 41, 42, 9. The 41 present, sir. 41 নাই, আমি যখন দেখছি তখন নাই। 42, স্যার আমি সারাক্ষণ ছিলাম স্যার। কথা বললো না, এখন আমি একটা কাজ করতেছি তো। কত তোমার রোল নম্বর? স্যার 41 না, 42 এর কথা বলতেছি। 2, 4, 5, 6, 7, 8, 9, 49, 2, 12. এই 49 একটা হচ্ছে আবরার। স্যার আমার ইয়াতে ল্যাপটপ দিয়ে কানেক্ট করা আছে স্যার। না ওটা ক্লোজ করো। স্যার ভিডিওর জন্য ওখানে কানেক্ট করা আছে স্যার। আচ্ছা এখন দরকার নাই, ক্লোজ করো। ওকে স্যার। 40 কত 40 49 59 59 51 9 53 4 5 5 পর্যন্ত আছে। 6 9 7 9 8 9 Okay. Thank you. স্যার 28 আছে স্যার। আমার যে কারেন্ট চলে গেছিল তো ওয়াইফাই ছিল না। আমি যখন চেক করেছি যাকে পেয়েছি সেটাই বাইরে হবে। কারেন্ট